অতীত। হসপিটালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদি। বিষের তীব্রতা শরীরের অনেকটা গভীরে চলে যাওয়ায় তার অবস্থা এখন সংকটাপন্ন। হৃদির ফর্সা শরীরটা এখন ফ্যাকাশে হয়ে নীলসে বর্ণ ধারণ করেছে। অক্সিজেনের মাস্কের আড়ালে তার নিঃশ্বাসগুলো বড্ড ভারী আর যন্ত্রণাদায়ক। চিকিৎসকেরা জানিয়েছেন বিষ রক্তে মিশতে শুরু করেছে, তাই এই লড়াইটা বড় অসম। করিডোরের এক কোণে রাবেয়া এহসান দেয়ালে মাথা ঠুকছেন আর বিলাপ করছেন। ইমন তার মায়ের আঁচল ধরে ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইকবাল এহসান করিডোরের ব্রেঞ্চে বসে আছেন, কিন্তু তার প্রাণ যেন ভেতরে ওই শয্যাশায়ী মেয়েটার কাছে। তার হাতে হৃদির সে রক্তক্ষরণ করা চিঠি, যা পড়ার পর তার কলিজাটা মোচড় দিয়ে উঠেছে। সোহান চৌধুরীও পাথর হয়ে বসে আছেন। শুভ্রার কান্নার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আর ঈশান করিডোরের জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার চল শক্ত দু চোখে শুভ্রের ওপর প্রচণ্ড ঘৃণা। সে বিড়বিড় করে বলছে, এত ইগো কেন বসের? এত রাগ কেন তার? একটা মরণাপন্ন মেয়ের জীবন নিয়ে খেলার ফল কি খুব মধুর হবে? টানা দুদিন পর হৃদি যখন চোখের পাতা মিলল, তখন তার সে ম্লান দৃষ্টিতে বেঁচে থাকার কোনো তৃপ্তি ছিল না। সে যখন বুঝতে পারল সে মারা যায়নি, তখন তার মনের ভেতরটা বিষধর কোনো সাপের মতো ফনা তুলে উঠল। শরীর দুর্বল হলেও মনের জেদ যেন কয়েক গুণ বেড়ে গেছে। নার্স যখন তার হাতে নতুন করে স্যালাইনের সুচ ঢোকাতে গেল, হৃদি তার অবশ শরীর নিয়ে সজোরে হাত সরিয়ে দিল। গলার ভেতরটা বিষে পুড়ে যাওয়ায় সে ঠিকমতো শব্দ করতে পারছে না, তবু বুক ফাটা এক ভাঙা আর কর্কশ কণ্ঠে আর্তনাদ করে বলল, আমাকে কেন মরতে দিলে না তোমরা? কেন আমাকে এই নরকে ফিরিয়ে আনলে? আমি একটু শান্তি চেয়েছিলাম। আমাকে প্লিজ শান্তিতে ঘুমাতে দাও। আমাকে বিষ দিয়ে মেরে ফেলো তোমরা। হৃদি নিজের গায়ের সব তার আর সুচ দাঁত দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। তার এমন উন্মাদনা দেখে চিকিৎসকরাও ঘাবড়ে গেলেন। রাবেয়া এহসান মেয়ের বুকের ওপর আশ্রে পড়ে রুদ্ধ কণ্ঠে বললেন, মা আমার, এমন করিস না। তোর বাবা মা কি কিছুই না তোর কাছে? কেন এভাবে চলে যেতে চাস মা? হৃদির পাগলামি যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। মেয়ের এই বীভৎস অবস্থা দেখে ইকবাল এহসান আর স্থির থাকতে পারলেন না। তিনি সোহান চৌধুরীর সামনে গিয়ে কাঙ্গালের মতো দুই হাত পেতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। তিনি অত্যন্ত করুণ আর আকুতি ভরা গলায় বললেন, ভাই সাহেব, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি হৃদি যেন শুভ্রকে ভুলে যায়। আমি ওকে অন্য হাতে তুলে দিতে চেয়েছিলাম যেন আপনার মেয়ের মায়া থেকেও মুক্তি পায়। কিন্তু আমার মেয়েটা ওই শুভ্রের ওপর এতটাই অন্ধ হয়ে গেছে যে এখন মৃত্যুটাই ওর কাছে পরম সুখ মনে হচ্ছে। ভাই সাহেব, বাবা হয়ে মেয়ের এই মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারছি না। আমার মেয়েটার জীবন আপনার হাতে, ওকে একটু ভিক্ষা দিন, না হলে আমি আমার সন্তানকে চিরকালের মতো হারাবো। সোহান চৌধুরী ইকবাল এহসানের হাত ধরে টেনে তুললেন। তার নিজের বুকেও তখন অপরাধ বোধের পাহাড় চেপে আছে। তিনি ধরা গলায় গম্ভীর অথচ আবেগপ্রবণ কণ্ঠে বললেন, ইকবাল, শান্ত হ। দোষটা আসলে আমারই। আমি ভেবেছিলাম ওদের মাঝের এই প্রেম স্রেফ ক্ষণিকের মোহ। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। তাই আমি আমাদের দীর্ঘদিনের আত্মীয়তা নষ্ট হওয়ার ভয়ে ওদের এক করতে চাইনি। ভেবেছিলাম অন্য কোথাও বিয়ে দিলে রীতি মানিয়ে নেবে, কিন্তু এই মেয়েটা যে তার ভালোবাসার জন্য মৃত্যুকে আলিঙ্গন করবে তা আমি ঘুণাক্ষরও বুঝতে পারিনি। সোহান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ইকবাল এহসানকে বুকে ঝরিয়ে তারপর ধীর গলায় বললেন, বনজামাই থেকে তো বিয়ে সাব হওয়া যায়, কি বলে ইকবাল? ইকবাল এহসান যেন ঘোর অন্ধকারের মাঝে এক চিলতে আলোর সন্ধান পেলেন। তিনি খুশিতে ডুকরে কেঁদে উঠে বললেন, অবশ্যই ভাই সাহেব।
কেবিনের ভেতর হৃদি তখনও ছটফট করছে। গলার ভাঙা স্বর নিয়ে আর্তনাদ করে বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে, আমাকে মুক্তি দিন। আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই পৃথিবীটা আমাকে পুড়িয়ে মারছে। প্রতিটা সেকেন্ডে শুভ্র ভাইয়ের অবহেলা আমাকে তিলে তিলে শেষ করছে। তার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। সোহান চৌধুরী ধীর পায়ে হৃদির মাথার কাছে গিয়ে বসলেন। তিনি অত্যন্ত স্নেহের সাথে হৃদির কপালে হাত রেখে খুব শান্ত আর মায়াবী কণ্ঠে বললেন, শান্ত হ মা, পাগলামি করিস না। আর মরতে হবে না তোকে, তুই জিতে গেছিস মা। আমাদের এই কঠিন হৃদয়ের পরাজয় হয়েছে। তোর এই পাহাড় সমান ভালোবাসার কাছে আমরা আজ নত। চিন্তা করিস না, আমার ওই অবাধ্য ছেলেটাকে তোর আঁচলেই শক্ত করে গেঁথে দেব। ও দিশে ফিরলেই তুই শুধু নিজের যত্ন নে। মুহূর্তের মধ্যে হৃদি একদম শান্ত হয়ে গেল। তার চোখের মণি দুটো স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড আগে যে মেয়েটা ঘর ফাটিয়ে আর্তনাদ করছিল, সে এখন যেন এক নিশ্চল পাথর। তার চোখে খুশির এক সিক ঝিলিক দেখা দিল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে সোহান চৌধুরীর দিকে তাকে একদম নিচু আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মামা, তুমি কি সত্যি বলছো? আমায় আর দূরে সরিয়ে দেবে না তো? হ্যাঁ সত্যি মা, একবারও আসুক, একদম তোর আঁচলে শক্ত গিট দিয়ে বেঁধে দিব। হৃদি যেন হারানো কোনো স্বর্গ ফিরে পেল। সে এক লহমায় খুব শান্ত আর অবুঝ শিশুর মতো হয়ে গেল। ইকবাল এহসান আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরে অস্ফুটে বললেন, আমাকে মাফ করে দিস মা। আমি বাবা হয়েও তোর মনের হাহাকার বুঝতে পারিনি। আর পাগলামি করিস না, তোর বাবার যে বড় কষ্ট হয়। হৃদি এবার বাবার বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে শুরু করলো। তবে এই কান্না বিষাদের নয়, এই কান্না সব পাওয়ার আনন্দে মেশা এক অদ্ভুত স্বস্তির। রাবেয়া এহসান মেয়ের কপালে চুমু খেয়ে ওকে আগলে ধরলেন। আর ছোট ইমন ওর আপুর হাত শক্ত করে ধরে মনে মনে বলল যে তার আপু আর কোথাও যাবে না। সেদিনের সেই ভয়াবহ ঘটনার পর দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। এই 6 মাসে হৃদির মাঝে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আগের সেই পাগলামি, জেদ বা কান্নাকাটি এখন আর নেই। সে একদম শান্ত, কিন্তু এই শান্ত থাকাটা যেন আরও বেশি ভীতি জাগানিয়া। হৃদি এখন পাথরের মতো চুপচাপ থাকে, কলেজে যায়, ক্লাস করে বাড়ি ফেরে, সবই চলে যন্ত্রের মতো। শুভ্রা তাকে হাসানোর জন্য সারাদিন কত কসরত করে, কত দুষ্টুমি করে, কিন্তু হৃদির ঠোঁটে এক সিলতে হাসির রেখাও ফুটে ওঠে না। তার চোখ দুটো যেন সব সময় এক গভীর শূন্যতায় ডুবে থাকে। সোহান চৌধুরী এই 6 মাসে শুভ্রের ওপর প্রচণ্ড খেপেছেন। ছেলেটার কোনো হদিশ নেই, ফোন বন্ধ, দেশে আসার নাম নেই। রাগে দুঃখে তিনি একদিন পরিবারের সবার সামনে, বিশেষ করে ঈশানকে উদ্দেশ্য করে কড়া গলায় বললেন, শোনো ঈশান, শুভ্র যদি কখনো ফোন খোলে বা কারো সাথে ওর কথা হয়, তবে তাকে স্পষ্ট বলে দেবে হৃদির বিয়ে হয়ে গেছে, ও দেশে আসবে না, সাইরা ওর বাপ সহ আসবে। ঈশান ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আঙ্কেল, ওর বাবা তো আপনি। সোহান চৌধুরী একটু থতমত খেয়ে জোরে জোরে কেসে উঠলেন। পরক্ষণে গম্ভীর হয়ে বললেন, আরে ওটা তো কথার কথা, যাই হোক, আমার কথাটা যেন কানে থাকে। ও যখন দেশে আসবে তখন হৃদি আমাদের বাসাতেই থাকবে, আর সবাই একসুরে বলবে যে ওর বিয়ে হয়ে গেছে। তখন দেখব ওর ইগো আর জেদ কোথায় গিয়ে ঠেকে। সেদিন কলেজ থেকে হৃদি আর শুভ্রা গল্প করতে করতে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার মোড়ে ঈশানের সাথে দেখা। ঈশান বাইক থামিয়ে ওদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আরে তোমাদের সাথে দেখা হয়ে গেল, তা 2 মহারানী কি বাড়ি ফিরছ? শুভ্রা একগাল হেসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, তবে আজ কিন্তু আপনাকে পেয়েছি, যখন তখন আমাদের না খাইয়ে আমরা ছাড়ছি না। ঈশানও হাসি মুখে সায় দিল, আচ্ছা বাবা, চলো কি খাবে বলো? ফুচকা। শুভ্রার চটজলদি উত্তর। হৃদি কোনো মানা করল না। ফুচকাওয়ালা মামার দোকানের সামনে গিয়ে দুজনেই 2 প্লেট নিয়ে যুদ্ধ শুরু করলো। মেয়েরা যে ফুচকার জন্য কেন এত পাগল হয়, ঈশান মাঝে মাঝে ভেবে পায় না। সে ওদের সামনের বেঞ্চে বসে নিজের ফোনটা বের করলো
ফোনটা ওপেন করতেই অনাকাঙ্ক্ষিত কিছু টিকটক নোটিফিকেশন এলো। ঈশান বিরক্ত হয়ে সেগুলো স্কিপ করতে গিয়ে ভুলবশত টিকটকে ঢুকে পড়ল। বের হয়ে আসার জন্য যখনই সে স্ক্রল করতে যাবে ঠিক তখনই একটা ভিডিও দেখে তার চোখ কপালে উঠল। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ ক্লাবের স্টেজ। সেখানে গিটার বাজাতে বাজাতে দরাজ গলায় গান গাইছে স্বয়ং শুভ্র। ঈশান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে একদম কাছে নিয়ে দেখল, হ্যাঁ, এ তো শুভ্রই। সাদা টি শার্ট, চোখে দামি সানগ্লাস, কি দারুণ স্টাইলিশ লাগছে ওকে। মনে হচ্ছে কোনো প্রফেশনাল গায়ক তার প্রেমিকার জন্য স্টেজে গান গাইছে। ঈশান আরও চমকালো ভিডিওটির ভিউ দেখে মাত্র 5 মিনিটে 29,400 ভিউ, লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। সে আইডিতে ঢুকে দেখলো ওটা কোনো এক কুয়েতি মেয়ের আইডি। ক্যাপশনে লেখা, বাংলাদেশের হিরো এখন কুয়েতে, ওর গান শুনে আমি পুরো ফিদা। আফসোস কেন বাংলাদেশি হলাম না, তাহলে একেই বিয়ে করে নিতাম। আমার মতো আর কে ক্রাশ খেয়েছ। কমেন্ট বক্সে তো যুদ্ধ লেগে গেছে। বাংলাদেশি মেয়েরাও কমেন্ট করছে, এই হিরোর বাড়ি কোথায়, আমি তো প্রেমে পড়ে গেলাম। কেউ লিখছে, বাসা কোথায় বলেন, আমি দেখা করতে যাব। ফোনে তখন হালকা সাউন্ডে শুভ্রের সেই গানটা বাজছে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। ঈশানকে ফোনের দিকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা ফুসকা মুখে নিয়েই ভুরু কুঁচকে শুধালো, কি দেখছেন ভাইয়া ওভাবে? চোখ তো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। কি এমন অবিশ্বাস্য জিনিস দেখছেন? ঈশান চমকে উঠল, হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, না মানে কিছু না, এমনি একটা জিনিস দেখছিলাম। কই দেখি, আমিও দেখব। বলে শুভ্রা ফোনটা হাতে নিতে হাত বাড়ালো। ঈশান চট করে ফোনটা মাথার উপরে তুলে ধরে গম্ভীর হওয়ার ভান করে বলল, না, ফোন দেয়া যাবে না তোমাকে। শুভ্রা ঠোঁট উল্টে অভিমানী স্বরে বলল, কেন? কি এমন গুপ্তধন আছে ফোনে? আমি দেখবই, দেন বলছি। বলে শুভ্রা লাফালাফি শুরু করলো ফোনটা ছিনিয়ে নেওয়ার জন্য। ঈশান বিরক্ত হয়ে বলল, শুভ্রা বলছি তো দেওয়া যাবে না, পাগলামি করো না, যাও ফুচকা খাও গিয়ে। আপনি প্রেম করেন তাই না ভাইয়া? শুভ্রা গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। ঈশান থমকে গেল। এই মেয়ে বলে কি হলো? দেন বলছি, আমি আপনার গার্লফ্রেন্ডকে দেখব। ঈশান এবার একটু ধমকের সুরে বলল, যত সব আবুল তাবুল কথা কানের নিচে দিব কিন্তু। আমি প্রেম করি তুমি জানলে কোত্থেকে? শুভ্রা মুখ গোমরা করে বলল, তাহলে ফোন দিচ্ছেন না কেন? আমি কি ফোন খেয়ে ফেলবো? আমার ফোন দিয়ে তোমার কাছ কি দরকার আছে? কি দরকার? আমি দেখব। ঈশান এবার ঠোঁট কামড়ে একটু মজা করে বলল, ভারী পাজি মেয়ে তো তুমি। একটা ছেলের ফোন চাইছো, লজ্জা করছে না? একটা ছেলের ফোনে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পার্সোনাল কিছু কথাটি শোনা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা কেমন স্যাত করে উঠল। সে ধরা গলায় বলল, কিসের পার্সোনাল? আপনি কি সত্যি প্রেম করছেন? ঈশান মুচকি হাসল, করতেও তো পারি, খুন করে ফেলবে একদম। বলে শুভ্রা জিভে কামড় দিল। সি, কি বলে ফেলল সে? ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু বললে তুমি? কিছু না, থাকেন আপনি আপনার পার্সোনাল মানুষ নিয়ে। শুভ্রা একদম গাল ফুলিয়ে হৃদির হাত ধরে টানতে টানতে হাঁটা দিল। হৃদি এতক্ষণ চুপচাপ থেকে ওদের খুনসুটি দেখছিল, যেন এতক্ষণ কোনো সিনেমা চলছিল। সেও কোনো কথা না বলে শুভ্রার সাথে চলে গেল। ঈশান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মুচকি হেসে বিড়বিড় করল, অভিমানী মেয়ে একটা। বিল মিটে ঈশান একটু নিরিবিলি জায়গায় গিয়ে বুক ধকধকানি নিয়ে শুভ্রের নাম্বারে কল দিল। এতদিন ফোনটা বন্ধ ছিল, আজ যদি ভাগ্য সহায় হয় সত্যি সত্যি ফোনটায় রিং হতে শুরু করলো। ঈশানের কলিজা যেন মুখে চলে এলো। অবশেষে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। সেদিন সোহান চৌধুরীর করা নির্দেশ অনুযায়ী ঈশান শুভ্রকে জানিয়ে দিয়েছিল যে হৃদির বিয়ে হয়ে গেছে। খবরটা শুনে ঈশান ভয়ে আর উত্তেজনায় দ্রুত কলটা কেটে দিয়েছিল। ওই একটা মিথ্যা সংবাদ শুভ্রর সাজানো পৃথিবীটা ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। খবরটা শোনার পর শুভ্র আর এক মুহূর্ত প্রবাসে স্থির থাকতে পারেনি। সব মায়া ত্যাগ করে পাগল প্রায় হয়ে সে প্রথম ফ্লাইটেই দেশে ফিরে এসেছিল। শুভ্রর দেশে ফেরার খবর পাওয়া মাত্র সোহান চৌধুরী নিজের নাটকীয় পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলেন। তিনি হৃদিকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
তবে হৃদির মনে যাতে কোনো সন্দেহ না জাগে তাই তিনি হৃদির সামনে গিয়ে একদম কঠিন আর রাশভারী গলায় একটা শর্ত জুড়ে দিয়েছিলেন, হৃদি তুই এই রুমেই থাকবি, খবরদার যদি এই রুমের বাইরে এক পাও দিস তবে ভাবব তুই তোর মামাকে একদম ভালোবাসিস না, অর্থাৎ তুই তোর হবু শ্বশুরকে সম্মান করিস না। হৃদি সোহান চৌধুরী এমন কড়া আদেশ অমান্য করতে পারেনি। সে শুভ্রার পাশের রুমেই একরকম বন্দী হয়ে গুমড়ে মরছিল। এদিকে শুভ্র তখন হিতাহিত জ্ঞানশূন্য, নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কেউ নিয়ে গেছে এই চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছিল। ভালোবাসা হারানোর এই প্রচণ্ড মানসিক চাপে সে বাড়ির ভেতর হৃদিকে না খুঁজে পাগলের মতো পুরো শহর চষে বেড়াচ্ছিল। আসলে শুভ্রর কোনো দোষ ছিল না। যখন মানুষের সবচেয়ে প্রিয় অস্তিত্বটা হারিয়ে যাওয়ার উপক্রম হয় তখন স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পায়। শুভ্রর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। নিজের একদম হাতের নাগালে হৃদি থাকা সত্ত্বেও সে তাকে পুরো শহরে খুঁজে হাহাকার করছিল। সে জানল না তার কাঙ্ক্ষিত নারীটি তখন তারই ঘরের পাশের রুমে তার বিরহে নিঃশব্দে কাঁদছে। অতীত শেষ, বর্তমান। পুরো অতীতটা শুনে শুভ্রের শরীর একদম নিস্তেজ হয়ে এলো। মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা হঠাৎ সরে গেছে। সে ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠছে। হৃদি একা একা এতটা পথ, এতটা কষ্ট সহ্য করেছে, অথচ সে কিছুই জানল না। নিজের জেদ আর ইগোর বশবর্তী হয়ে সে তার মনোমোহনীকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অথচ সেই মেয়েটা একটাবারও তার কাছে কোনো অভিযোগ করেনি। পাহাড় সমান অভিমান বুকে চেপে নির্ভীতে কেঁদেছে। শুভ্রের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। নিজেকে এখন পৃথিবীর সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। দুই হাতে মাথা চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ে বুক চিরে আসা এক আর্তনাদ করে বলল, আহ। শুভ্রের হঠাৎ এমন অবস্থা দেখে সাহেরা চৌধুরী হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। পাশ থেকে ঈশান, সোহান চৌধুরী আর ইকবাল এহসানও প্রচণ্ড অস্থির হয়ে শুভ্রকে ধরলেন। সাহেরা চৌধুরী ছেলের কপালে হাত দিয়ে বেকুল কণ্ঠে বললেন, বাবা তোর কি হয়েছে, এমন করছিস কেন তুই? শুভ্র তখন একদম হিতাহিত জ্ঞান শূন্য। তার এখন হৃদির কাছে পৌঁছাতে হবে। নিজের কলিজার টুকরোটাকে একবার বুকে জড়িয়ে না ধরলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। সে ধরা গলায় সবার উদ্দেশ্যে হাত জোর করে আকুতি জানিয়ে বলল, আমাকে প্লিজ একটু হৃদির কাছে যেতে দাও। এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে দম বন্ধ হয়ে মরে যাব। প্লিজ আমাকে যেতে দাও ওর কাছে। সোহান চৌধুরী পরিস্থিতি বুঝে সবাইকে সরে গিয়ে পথ করে দিতে বললেন। শুভ্র আর এক পলকও সেখানে দাঁড়ালো না। যেন মরুভূমিতে তৃষ্ণার্ত কোনো পথিক জলের সন্ধানে ছুটছে। সে সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে দৌড় দিল। তার প্রতিটি কদম যেন এক একটা হাহাকার। সে তার প্রাণের স্পন্দন হৃদির কাছে ছুটে যাচ্ছে নিজের হারানো জীবনটাকে ফিরে পাওয়ার আশায়। পুরো রুমে যেন আনন্দের হাট বসেছে। কোমরের শাড়ির আঁচলটা শক্ত করে গুজে নিয়ে ছোট্ট একটা সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়ে আপন মনে নাচছে হৃদি। তার দু চোখে খুশির ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার পর সে তার হৃদয়ে যত্নে রাখা সেই মানুষটিকে চিরতরে পেতে যাচ্ছে। এই পরম প্রাপ্তির খুশিতে মানুষ তো পাগল হবেই। বক্সে তখন উচ্চস্বরে বাজছে, ইস খোপা কইরা চুলে নাকে পড়ে দুল, সাজবো আমি বউ গো, সাজবো আমি বউ। শুভ্র রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে তাকিয়ে হৃদির এমন চঞ্চলতা দেখে তার চোখ কপালে উঠল। পরক্ষণে এক সিলতে হাসি ফুটে উঠল শুভ্রের ঠোঁটে। সে পা টিপে টিপে অত্যন্ত সন্তর্পণে রুমে প্রবেশ করল। হৃদি তখন নাচের তালে মগ্ন। শুভ্র নিঃশব্দে গিয়ে একদম তার পেছনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। বেচারা হৃদি টেরও পেল না যে তার ঠিক পেছনেই কেউ আছে। নাচতে নাচতে সে পেছনের দিকে আসতেই শুভ্রের চওড়া বুকে সজোরে ধাক্কা খেল। চমকে গিয়ে দ্রুত ঘুরে তাকাতেই শুভ্রকে সামনে দেখে হৃদি থমকে গেল। মুহূর্তে লজ্জায় তার ফর্সা মুখটা টকটকে জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে আড়ষ্ট হয়ে শুভ্রের দিকে তাকে অস্ফুটে বলল, আপনি
আপনি কখন এলেন? শুভ্র কোনো উত্তর দিল না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদির মায়াবী মুখটার দিকে। তার চোখে তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। শুভ্রের এমন নেশাভরা চোখে তাকিয়ে থাকা দেখে হৃদি আরও বেশি লজ্জায় কুঁকড়ে যেতে লাগলো। সে দৃষ্টি সরিয়ে নিয়ে মাথা নিচু করে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখেননি। শুভ্র তবু নির্বাক, তার ঠোঁটে কোনো কথা নেই। হৃদি এবার একটু বিরক্ত হলো। মানুষটা এমন পাথরের মতো হয়ে আছে কেন? সে মুখ ঝামটা দিয়ে বলল, বোবা হয়ে গেলেন নাকি? কথা বলছেন না কেন? তবু চারপাশ নিস্তব্ধ। শুভ্রের দিক থেকে কোনো শব্দ নেই, আছে শুধু হাহাকার মেশানো এক গভীর দৃষ্টি। হৃদি এবার ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, পাগল একটা। বলে হৃদি যখন পাশ কাটিয়ে চলে যেতে চাইল, ঠিক তখনই শুভ্র বিদ্যুতের গতিতে ওর হাতটা ধরে এক টানে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র তাকে পাজা কোলা করে জড়িয়ে ধরল। সে হৃদির ঘাড়ের ভাঁজে মুখ গুজে দিয়ে গভীর এক নিঃশ্বাস নিল। শুভ্রের এই বলিষ্ঠ আলিঙ্গনে হৃদি স্তব্ধ হয়ে গেল। সে অনুভব করল শুভ্রের উত্তপ্ত নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে। যেন এই একটা আলিঙ্গনে শুভ্র তার জীবনের সব অপরাধবোধ আর হৃদির সহ্য করা সব যন্ত্রণার প্রায়শ্চিত্ত করতে চায়। হৃদি শুভ্রের বুকের ধুকপুকানি শুনতে পেল, যা আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি দ্রুত আর অস্থির। যেন তার হৃদয় স্পন্দনগুলো আর্তনাদ করে বলছে যে হৃদি ছাড়া শুভ্র কতটা অপূর্ণ। কিছুক্ষণ এইভাবে গভীর নীরবতায় কাটল। রুমের ভেতর তখন কেবল দুজনের তপ্ত নিঃশ্বাসের শব্দ। শুভ্র হৃদির ঘাড়ের ভাঁজ থেকে মুখ না সরিয়ে খুব আবেগ মাখা কণ্ঠে ফিসফিস করে বলল, তুই এমন কেন রে হৃদি? তোরে এত কেন ভালো লাগে আমার? কেন মনে হয় তুই ছাড়া আমার গোটা পৃথিবীটা নিশ্ছিদ্র অন্ধকার? তুই পাশে না থাকলে মনে হয় আমি শ্বাসকষ্টে মারা যাচ্ছি। কেন তুই আমার এমন এক নেশা হয়ে গেলি, যেই নেশা ছাড়তে হলে আমার প্রাণটা দিয়ে দিতে হবে? হৃদি কোনো উত্তর দিল না। সে নিথর হয়ে শুভ্রের বুকের ওপর মিশে রইল। শুভ্র এবার হৃদির আলিঙ্গন সামান্য শিথিল করে ওর মায়াবী মুখটা নিজের দুই হাতের তালুতে আগলে ধরল। সে হৃদির চোখের দিকে গভীর আর অপরাধী দৃষ্টিতে তাকিয়ে ধরা গলে বলল, আই এম সরি হৃদি, আই এম রিয়েলি সরি। আমাকে তুই মাফ করে দে। আমি আজ তোর কাছে কোনো অধিকার নিয়ে ভালোবাসা চাইতে আসিনি। আমি শুধু একটা সুযোগ ভিক্ষা চাইছি। একটা সুযোগ পেলে এক সমুদ্র ভালোবাসা দিয়ে আমি আমার করা সব ভুলের প্রায়শ্চিত্ত করব। হৃদি একদম অবাক হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুভ্র এবার হৃদির দুই হাত নিজের শক্ত মুঠোর ভেতর নিল। সে পরম মমতায় হৃদির দুই হাতের তালুতে ঠোঁট ছোঁয়ালো। শুভ্রের এই স্পর্শে হৃদি শিউরে উঠল। শুভ্র এবার অত্যন্ত আকুতি ভরা কণ্ঠে বলল, একটা সুযোগ দিবি আমায়? হৃদয় আচমকা শুভ্রের হাত থেকে নিজের হাত দুটো ঝটকা দিয়ে সরিয়ে নিল। শুভ্রের কপাল বেয়ে সাথে সাথে কুঁচকে গেল। ভয়ার্ত চোখে সে কিছু একটা বলতে চাইলে, কিন্তু তার আগে হৃদি দুই হাতে শুভ্রের গলা জড়িয়ে ধরল। সে দুষ্টুমি মাখা চোখে তাকে বলল, যদি না দিই তাহলে? শুভ্র এবার প্রাণ খুলে ঠোঁট কামড়ে হাসল। তার দুশ্চিন্তার মেঘ নিমেষেই কেটে গেল। সে বাম হাত দিয়ে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। হৃদির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিতে দিতে শুভ্র পরম আবেশে বলল, যদি সুযোগ না দিস তবে তোকে আমি চুরি করে নিয়ে যাব হৃদি। এমন এক জায়গায় তোকে বন্দি করে রাখবো যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। তোর এই এক সমুদ্র অভিমান আমি আমার এক আকাশ ভালোবাসা দিয়ে কেড়ে নেব। তুই সুযোগ না দিলেও আমি সুযোগ তৈরি করে নিতে জানি, কারণ আমি তোকে ভালোবাসার পাশাপাশি জয় করতেও জানি। এই শুভ্র একবার যাকে নিজের করে নিয়েছে তাকে ছাড়ার ক্ষমতা স্বয়ং আজরাইলেরও নেই। হৃদি মনে মনে হাসল, কিন্তু বাইরে একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলে শুভ্রকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে তার তর্জনী উঁচিয়ে শাসনে সুরে বলল, এখন আসছেন ভালোবাসা দেখাতে, খবরদার আপনি একদম আমার কাছেও আসবেন না। যদি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তবে এটার
আপনার জন্য উপযুক্ত শাস্তি। শুভ্র ঠোঁটে তখন এক বাঁকা হাসি। সে শিকারী বাঘের মতো ধীর পায়ে হৃদির দিকে এগোতে লাগলো। তার চোখের দৃষ্টিতে হৃদি যেন ভস্ম হয়ে যাচ্ছে। শুভ্র খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, আমি যদি কাছে না আসি তবে আপনি থাকতে পারবেন তো মিসেস শুভ্র চৌধুরী? হৃদি পিছু হটতে হটতে ঘরের দেয়ালের সাথে লেগে গেল। তার বুক ধরফড় করছে, কিন্তু মুখে দম্ভ রেখে তারপর বলল, আলবাত পারবো না কেন? শুভ্র তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একদম হৃদির গায়ের উপর ঝুঁকে এলো। সে হৃদির দুই পাশে দেয়ালের উপর হাত রেখে তাকে একরকম বন্দি করে ফেলল। তাদের মাঝে এখন সুতোর ব্যবধানও নেই। শুভ্র হৃদির চোখের গভীরে নিজের দৃষ্টি গেঁথে দিয়ে ফিসফিস করে বলল, আর ইউ শিওর? হৃদির গলার স্বর আটকে গেল। শুভ্র তার মুখটা হৃদির কানের খুব কাছে নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস হৃদির ঘাড়ে আশ্রে পড়ায় হৃদি শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। শুভ্র খুব ধীর আর নেশাতুর গলায় বলতে লাগলো, তুই কি আসলেই পারবি হৃদি? আমার এই গায়ের ঘ্রাণ ছাড়া তোর ঘুম আসবে তো? মধ্যরাতে যখন খুব একা লাগবে তখন কি আমাকে খুঁজবি না? তুই দূরে থাকতে চাইলেই কি আমি থাকতে দেব? এই যে তোর হৃৎপিণ্ডটা এখন ড্রামের মতো বাজছে, এটা কি মিথ্যে বলছে? তুই চাইলেও আমার মায়া থেকে বের হতে পারবি না হৃদি, কারণ আমি তোর রক্তে মিশে গেছি। শুভ্র হৃদির কপালে নিজের কপাল ঠেকিয়ে এক মুহূর্তে স্থির হয়ে রইল। পুরো ঘরে তখন কেবল দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ আর এক অদ্ভুত প্রেমময় নিস্তব্ধতা। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শুভ্রের শার্টের কলারটা খামছে ধরল, যেন এখনই না ধরলে সে পড়ে যাবে। শুভ্র মৃদু হেসে হৃদির নাকে নিজের নাক ঘষে দিয়ে বলল, শাস্তি দিতে চাইলে দে, কিন্তু দূরে যাওয়ার কথা ভুলেও মুখে আনিস না, তাহলে আমি নিজেকেও শেষ করে দেব। হৃদির চোখ মুখ শক্ত করে বলল, আপনি আসলে একটা খারাপ পুরুষ। পৃথিবীতে এত পুরুষ থাকতে কেন যে আপনার উপরে আটকে গেলাম? বাকিটুকু শেষ করতে পারল না, তার আগেই হৃদির পাতলা ঠোঁট জোড়া শুভ্র নিজের ওষ্ঠে দখল করে নিল। মুহূর্তের মধ্যে যেন পৃথিবীর সমস্ত কোলাহল এক নিমেষেই থেমে গেল। হৃদির শরীরটা হঠাৎ শিথিল হয়ে এলো। প্রথমে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে চাইল। তার দুহাত শুভ্রের বুকের ওপর আশ্রে পড়ল, কিন্তু শুভ্র আজ অদম্য। সে আরো শক্ত করে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সুঠাম বুকের সাথে পিষে ফেলল। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। হৃদি ধীরে ধীরে অনুভব করল শুভ্র অত্যন্ত মমতা আর তৃণা নিয়ে তার ঠোঁট দুটো আদরে ভরিয়ে দিচ্ছে। কি যে হয়ে গেল হৃদির, সে নিজেও জানল না। তার সমস্ত রাগ আর অভিমান যেন মোমের মতো গলে জল হয়ে গেল। সে এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। সেও শুভ্রের সাথে রেসপন্স করতে শুরু করলো। শুভ্রের দুই হাত এখন হৃদির পিঠ আর চুলের ভাঁজে আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে আছে। দুজনেই যেন অতল কোনো প্রেমের সাগরে ভাসছে। কেউ কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না। যেন এই কয়েক মিনিটের প্রাপ্তি তাদের গত কয়েক মাসের সমস্ত বিরহ আর হাহাকারকে এক নিমেষে মুছে দিচ্ছে। পুরো ঘরে তখন কেবল দুজনের ঘন আর অস্থির নিঃশ্বাসের শব্দ। আজ তারা একে অপরের মাঝে হারিয়ে গিয়ে যেন খুঁজে পেল তাদের কাঙ্ক্ষিত সেই স্বর্গ। তারা জানল না কখন তাদের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া নোনা জলগুলো একে অপরের ঠোঁটের স্পর্শে এক হয়ে মিশে গেছে। পাক্কা 10 মিনিট লড়াই করে শুভ্র হৃদির ঠোঁট ছাড়ল। দুজনে মারাত্মক গতিতে হাঁপাতে লাগলো। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। শুভ্র হাঁপাতে হাঁপাতে হৃদির চোখের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিয়ে বলল, সে ভাঙা গলায় বলল, কি মিসেস, বলছিলাম না আমি ছুলে নিজেকে ধরে রাখতে পারবেন না? মিলে গেল তো? হৃদি চোখ পাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, অসভ্য। শুভ্র এবার হৃদির ঘাড়ের খাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। এই প্রথম শুভ্র হৃদির এতটা কাছে এসেছে। হৃদির শরীরটা যেন মুহূর্তের মধ্যে অবশ হয়ে এলো। একজন প্রেমিকা যখন তার কাঙ্ক্ষিত পুরুষের এত নিবিড় সান্নিধ্য পায়, তখন তার শরীরের প্রতিটি কোষ এক অদ্ভুত শিহরণ বয়ে যায় কোষে। হৃদির বেলায়ও তাই হচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো এক মায়াবী কুয়াশার মাঝে তলিয়ে যাচ্ছে।
শুভ্রের গায়ের সেই সেনা পুরুষালী ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। হৃদি অনুভব করল তার পা দুটো যেন কাঁপছে আর বুকের ভেতরটা যেন এক নাম না জানা ঝড়ে ওলট পালট হয়ে যাচ্ছে। শুভ্র হৃদির ঘাড়ের নরম চামড়ায় আলতো করে একটা চুমু খেল। তার ঠোঁটের উষ্ণতায় হৃদি চোখ বন্ধ করে শুভ্রের শার্টটা খামছে ধরল। শুভ্র নেশালো কণ্ঠে শুধালো, তুই পাগল করে ছাড়বি? তোর কাছে আসা মানে আমার জন্য মহাবিপদ। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হয় রে, বলে শুভ্র হৃদির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। সে বুক ভরে বড় বড় শ্বাস টেনে নিজের ভেতরের উত্তাল উন্মাদনাকে সামলে নেওয়ার চেষ্টা করল। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা শান্ত করে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর কি সবুজ যে শাড়ি আছে? হৃদি ভুরুকুঁচকে অবাক হয়ে বলল, সবুজ যে শাড়ি কেন? শুভ্র একটু গম্ভীর হয়ে বলল, জাস্ট টেল মি, আছে কিনা সেটা বল। না, নেই। সবুজ রং আমার একদম পছন্দ না। শুভ্র এবার ধীর পায়ে আবার হৃদির একদম কাছে চলে আসলো। ওর চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, বাট ডু ইউ নো হোয়াট? তোকে সবুজ রঙে সব থেকে বেশি বিউটিফুল লাগে। তোর গায়ের রঙে এই রংটা যেন একদম মিশে যায়। হৃদি এবার যার পার নেই অবাক হয়ে বলল, কিভাবে? আমি তো আগে কখনো এই রঙের কাপড় পরি নাই, তাহলে আপনি কিভাবে জানলেন? শুভ্র রহস্যময় এক হাসি দিল। তার সে হাসিতে যেন হাজার বছরের গোপন কোনো ভালো লাগা লুকিয়ে আছে। সে মৃদু হেসে বলল, আই হ্যাভ সিন ইট, দেখেছি বলেই তো বলছি। তবে কবে দেখেছি আর কোথায় দেখেছি সেটা সিক্রেট, ওটা তোকে পরে বলবো। আই এম কামিং, জাস্ট ওয়েট এ মিনিট ফর মি। শুভ্র রহস্যময় হাসিটা দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, সাথে ঈশানও যেন হাওয়া। হৃদি কিছুক্ষণ ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সবুজ রং। সে তো কোনোদিন এই রঙের ত্রিসীমানাও যায়নি। তবে শুভ্র কবে দেখল? লোকটা কি দিন দুপুরে স্বপ্ন দেখে? ক্লান্তি আর শরীরের এক অদ্ভুত দুর্বলতায় হৃদি আর তার ভাবনার জাল না বুনে ফ্রেশ হয়ে শাড়িটা বদলে নিল। একটা আরামদায়ক হলুদ কামিজ পরে যখন ওয়াশরুম থেকে বের হলো, দেখল শুভ্রা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। হৃদিকে দেখে সে ধরপড় করে উঠে বসলো। সে প্রশ্ন করল, আরে রিভা, সত্যি করে বলতো ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয় রে? হৃদি চুল মুছতে মুছতে অবাক হয়ে তাকালো। হঠাৎই প্রশ্ন, তা জেনে তুই কি করবি? শুভ্রা বিছানায় বসে একটা বালিশ হাঁটুর ভাঁজে রেখে তার উপর ভর দিয়ে উদাস গলায় বলল, না মানে আমার মনের ভেতর ইদানিং কিছু অদ্ভুত হচ্ছে, জাস্ট আমার অনুভূতির সাথে একটু মিলিয়ে দেখতে চাইছি। হৃদি তোয়ালে ফেলে দ্রুত শুভ্রার কাছ থেকে বসলো, কৌতূহলী চোখে তাকে বলল, সিরিয়াসলি তুই আবার কারো প্রেমে পড়লি নাকি? শুভ্রা হৃদির মাথায় একটা হালকা চাপড় দিয়ে মুখ ঝামটে দিল, আরে গাধা, প্রেমে পড়েছি কিনা সেটা কনফার্ম হওয়ার জন্যই তো তোর কাছে জানতে চাইছি। বল না, ভাইকে দেখলে তোর ঠিক কেমন লাগে? হৃদি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে শুভ্রের সেই নেশালো চাহনি আর ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাসের ছোঁয়াটা ভেসে উঠল। সে একটা লম্বা শ্বাস নিয়ে খুব আবেশ মাখা স্বরে বলতে লাগলো, শুভ্র ভাই যখন আমার সামনে আসে না, তখন মনে হয় বুকের ভেতরটা কোনো এক অজানা ঝড়ে ওলট পালট হয়ে যাচ্ছে। হার্টবিটটা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না, রীতিমতো ড্রামের মতো বাজতে শুরু করে। মনে হয় আশেপাশে যারা আছে তারা বোধহয় সেই ধকধকানি শুনতে পাচ্ছে। হৃদি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে তার ঠোঁটে এক সিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, ওকে দেখলে এক অদ্ভুত ভয় কাজ করে, আবার সেই ভয়ের আড়ালেই এক গভীর প্রশান্তি লুকিয়ে থাকে। মনে হয় পৃথিবীর সব কোলাহল এক নিমেষেই থেমে গেছে আর পুরো দুনিয়া শুধু আমরা দুজনে আছি। ওর গায়ের সেই চেনা তীব্র পুরুষালী ঘ্রাণটা যখন নাকে আসে, তখন নেশার মতো লাগে। মনে হয় সব অভিযোগ, সব অভিমান ওই এক নিঃশ্বাসেই কর্পূরের মতো উড়ে গেছে। শুভ্রা সব কিছু মনোযোগ দিয়ে শুনল। হৃদের প্রতিটা কথা যেন তার হৃৎপিণ্ডে গিয়ে তীরের মতো বিচ্ছিল। সে কিছুক্ষণ চুপ করে থেকে হৃদির চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর আর দ্বিধা মেশানো গলায় বলল, আচ্ছা হৃদি,
যখন ভাইয়াকে অন্য কোনো মেয়ের পাশে দেখিস তখন তোর ঠিক কেমন লাগে? রিদি কিছুক্ষণ থমকে রইল। জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলতে লাগলো, তখন মনে হয় আমার ভেতরটা অন্য কেউ জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। যখন দেখি অন্য কোনো মেয়ে ওর কাছে দাঁড়িয়ে হাসছে কিংবা ওর সাথে কথা বলছে, তখন বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা শুরু হয়। এক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীটা ওখানেই থমকে গেছে। খুব ইচ্ছে করে ছুটে গিয়ে মেয়েটার হাত থেকে ওকে ছিনিয়ে নিয়ে আসি আর চিৎকার করে বলি, ও শুধু আমার, ওর ওপর আর কারো কোনো অধিকার নেই। হৃদি নিজের অজান্তেই ওড়নার আঁচলটা হাত দিয়ে মুচড়াতে লাগলো। তার কণ্ঠস্বর কিছুটা ভারী হয়ে এলো। ভীষণ হিংসে হয় রে। এক ধরনের জেদ আর রাগ মাথার রগ পর্যন্ত পৌঁছে যায়। মনে হয় ওই মানুষটা কেন বুঝতে পারছে না যে ওর পাশে অন্য কাউকে দেখা আমার জন্য কতটা কষ্টকর। তখন নিজেকে খুব একা আর অসহায় মনে হয় আমার সাজানো বাগানটা কেউ লুট করে নিয়ে যাচ্ছে। আসলে ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে এক আকাশ সমান অধিকার বোধ। আর সেই অধিকারে যখন অন্য কেউ ভাগ বসাতে আসে তখন মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় ওর প্রতিটা হাসি, প্রতিটা চাহনি কেবল আমারই প্রাপ্য। শুভ্রা এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়েছিল। হৃদির কথাগুলোর মাঝে সে যেন নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। ঈশানকে দেখলে হৃদির বলা সব অনুভূতি যেন শুভ্রার সাথে হুবহু মিলে যায়। ঈশান সামনে আসলে ওর ভেতরে এক অজানা ভয় কাজ করে, আবার ঠিক তার পরক্ষণে এক অদ্ভুত ভালো লাগা এসে মনটাকে শান্ত করে দেয়। হৃদির বলা সেই বুকের ভেতর ধকধকানিটা, সেই শরীরের ভেতর বিদ্যুতের শিহরণ, সবই তো শুভ্রা অনুভব করে ঈশানের জন্য। যখন অন্য কোনো মেয়েকে ঈশানের পাশে দেখে তখন ওরও বুকের ভেতরটায় ব্যথায় টান টান করে ওঠে। প্রচণ্ড রাগ লাগে। ওরও বলতে ইচ্ছে করে ঈশান শুধু আমার, ও অন্য কারো হতে পারে না। ভাবতেই শুভ্রের কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বিছানার চাদরটা সে খামচে ধরল। মনে মনে নিজেকে প্রশ্ন করল, তবে কি আমি সত্যি ঈশানকে ভালোবেসে ফেললাম? পরক্ষণে এক রূঢ় বাস্তবতা এসে ওর সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঈশান হিন্দু আর সে মুসলিম, দুজনের ধর্ম আলাদা, সমাজ আলাদা। এই অনুভূতির কথা যদি একবার সোহান চৌধুরীর কানে যায় তবে তিনি তাকে মেরেই ফেলবেন। চৌধুরী বংশের মান সম্মান আর আভিজাত্যের কাছে তার এই প্রেম যে এক চরম অপরাধ। কিন্তু অন্যদিকে শুভ্রার মনটা বড় অবুঝ। সে হাজার চেষ্টা করেও নিজেকে বোঝাতে পারছে না এই পৃথিবীতে ঈশানকে ছাড়া আর কোনো পুরুষের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ আসে না, কোনো ভালো লাগা কাজ করে না। ঈশানের সেই শান্ত চাহনি আর গভীর ব্যক্তিত্বের কাছে সে যেন বারবার হার মেনে যায়। শুভ্রা এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না তার এই অনুভূতি কোথায় গিয়ে ঠেকবে বা এর শেষ কোথায়। ভালো লাগা আর এই কঠিন বাস্তবতার মাঝে পড়ে তার দম বন্ধ হয়ে আসছে। পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা ভেবেই ওর ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। ও কি পারবে নিজের ধর্ম আর পরিবারের বিপক্ষে গিয়ে এই ভালো লাগাটাকে টিকে রাখতে, নাকি এই অঙ্কুরেই ঝরে যাবে ওর প্রথম প্রেম? শুভ্রার চোখ দুটো অজান্তেই ভিজে এলো। রাত 10টার দিকে শুভ্র আর ঈশান বাড়ি ফিরল। রাস্তায় হুট করে নামা বৃষ্টিতে দুজনে একদম ভিজে একাকার হয়ে গেছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে ওদের জন্য অপেক্ষা করছিল রাতের খাবারের জন্য। ওদের দুজনকে ওই অবস্থায় দেখে রাবেয়া এহসান কপালে হাত দিয়ে বললেন, দুজনেই তো ভিজে গেছিস। ঈশান শার্ট থেকে পানি ঝাড়তে ঝাড়তে বেশ অস্বস্তি নিয়ে বলল, আন্টি আমি বরং চলে যাই, ভেজা শরীরে বেশিক্ষণ আমি থাকতে পারি না। রাবেয়া এহসান কড়া সুরে বললেন, একদম না, না খেয়ে আমি তোমাকে ছাড়ছি না। তোমরা দাঁড়াও, আমি রীতির আব্বুর লুঙ্গি দিচ্ছি, দুজনে আপাতত শার্ট চেঞ্জ করে লুঙ্গি পরে নাও। লুঙ্গির নাম শুনেই শুভ্র নাক কুঁচকে ফেলল। লুঙ্গি? ঈশান দাঁত বের করে বলল, হ্যাঁ বস, লুঙ্গি। রাবেয়া এহসান দুটো নতুন লুঙ্গি এনে শুভ্র আর ঈশানের হাতে ধরিয়ে দিলেন। ঈশানকে তিনি ড্রয়িং রুমের কাছের ওয়াশরুমে নিয়ে গেলেন। শুভ্র ঈশানের সাথে না গিয়ে সোজা রিদির রুমে ঢুকল। সেখানে গিয়ে দেখে রিদি আর শুভ্রা
বিছানায় শুয়ে আড্ডা দিচ্ছে। শুভ্রকে কাক ভেজা হয়ে আসতে দেখে শুভ্রা হো হো করে হেসে উঠল। তুমি তো একদম ভিজে গেছো, আর হাতে ওটা কি লুঙ্গি মনে হচ্ছে? সিরিয়াসলি ভাইয়া, তুমি লুঙ্গি পরবে? শুভ্রা দাঁতে দাঁত চেপে গজ গজ করে বলল, দাঁত কেলাবি না, চড়িয়ে দাঁত ফেলে দেবো তোর। বলে শুভ্র হাতের একটা শপিং ব্যাগ টেবিলের উপর রাখলো। রিদির দিকে তাকে গম্ভীর গলা বলল, তোর তোয়ালে কই? রিদি হাতের ইশারায় ব্যালকনির দিকে দেখিয়ে দিল। শুভ্র ব্যালকনি থেকে তোয়ালেটা নিয়ে গট গট করে ওয়াশরুমে ঢুকে গেল। শুভ্র রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুভ্রা থমকে দাঁড়ালো। তার চোখ তো চরক গাছ। সামনে ঈশান দাঁড়িয়ে, কোমরে লুঙ্গি, কিন্তু গিট দিতে গিয়ে বেচারা হিমশিম খাচ্ছে। একবার গিট দেয় তো পরক্ষণে সেটা আলগা হয়ে ঝুলে পড়ে। ঈশানের মতো লম্বা চওড়া সুঠাম দেহের মানুষ যখন লুঙ্গি সামলাতে না পেরে কুঁজো হয়ে বারবার গিট দিচ্ছে, তখন দৃশ্যটা মহাকাব্যিক লাগছে। শুভ্রা নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে খিলখিল করে শব্দ করে হেসে দিল। হঠাৎ কোনো মায়াবী হাসির শব্দ শুনে ঈশান মুখ তুলে তাকালো। শুভ্রা সে বাঁধভাঙা হাসি দেখে ঈশানের রাগ হত দূরের কথা, সে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে মেয়েটাকে। হাসলে গালে টোল পড়ছে আর চোখের মণি দুটো ঝিলিক দিচ্ছে। ঈশানের বুকের ভেতর যেন শত সহস্র প্রজাপতি ডানা ঝাপটাতে শুরু করলো। এক প্রকার মুগ্ধতা আর অদ্ভুত উত্তেজনায় ঈশান জ্ঞান হারিয়ে ফেলেছে। সে ভুলে গেছে সে লুঙ্গি পরতে পারছে না। ওই মুগ্ধতায় ডুবে থাকা অবস্থায় তার হাত কখন যে শীতল হয়ে লুঙ্গি ছেড়ে দিয়েছে সে টেরই পায়নি। এদিকে শুভ্রা হাসতে হাসতে খেয়াল করলে ঈশান একদম মূর্তির মতো দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, ঈশানের কোমর যে লুঙ্গিটা এতক্ষণ লড়াই করছিল সেটা এখন আর সেখানে নেই। অভিকর্ষ বলের নিয়মে সেটা এখন ঈশানের পায়ের নিচে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। হঠাৎ ঈশান এখন কেবল আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। শুভ্রা হাসির চোটে এক মুহূর্তের জন্য বুঝতে পারলো কি হয়েছে, কিন্তু যখনই বুঝলো ঈশানের কি অবস্থা, তখন তার হাসির বাঁধ যেন ভেঙে গেল। কিন্তু পরক্ষণে লজ্জা আর চরম ধাক্কায় তার মাথাটা কেমন ঘুরে উঠল, ধপ। শুভ্রা জ্ঞান হারিয়ে ঠাস করে ওখানে পড়ে গেল। এত বড় একটা আওয়াজ শুনে ঈশানের ঘোর কাটল। সে অবাক হয়ে দেখল শুভ্রা কেন হঠাৎ এভাবে বেহুশ হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে শুভ্রার দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ফ্লোরের দিকে চোখ গেল তার। সে দেখল তার সাধের লুঙ্গিটা পায়ের দুই ফাঁক দিয়ে একদম মাটির সাথে মিশে আছে। মানে লুঙ্গি থাকার কথা কোমরে, অথচ ওটা এখন মেঝেতে বিশ্রাম নিচ্ছে। নিজের দিকে তাকিয়ে যখন সে দেখল কোমরের অংশটা পুরোই খালি, তখন তার কলিজা একদম শুকিয়ে গেল। ওহ শিট, লুঙ্গি খুলে গেছে। ঈশান তাড়াহুড়ো করে লুঙ্গিটা কোমরে এমনভাবে পেঁচালো যেন ওটা কোনো জাদুকরি গিট। তারপরে এক দৌড়ে শুভ্রার কাছে এসে দেখলাম এটা সত্যি জ্ঞান হারিয়ে কাঠ হয়ে পড়ে আছে। সে একবার চারপাশটা দেখে নিল, কেউ আসার আগে শুভ্রাকে ঠিক করতে হবে, না হলে লুঙ্গি কেলেঙ্কারি জানাজানি হলে তার মান সম্মানও বঙ্গোপসাগরে ভেসে যাবে। সে তড়িঘড়ি করে শুভ্রাকে পাজা কোলে তুলে নিল। পা বাড়াতে অনুভব করলো তার পায়ের নিচের শত্রু মানে লুঙ্গিটা আবার বিদ্রোহ শুরু করেছে। গিটটা আলগা হয়ে আসছে। ঈশান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে লুঙ্গির উদ্দেশ্যে বলল, দেখ খবিস, একদম তেজ দেখাবি না। এখন যদি আবার খুলিস তবে তোকে সুতো ছিঁড়ে নাটাই ছাড়া ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দেব। তোর সম্মান তো যাবেই, সাথে আমারটাও যাবে। একদম লাইনে থাক বলছি। কষ্টে সৃষ্টি শুভ্রাকে পাশের রুমে এনে বিছানায় শুয়ে দিল। তারপর শুভ্রার গায়ে হালকা টোকা দিতে লাগলো, ফিসফিস করে ডাকতে লাগলো, এই শুভ্রা শুনছো গো, প্লিজ চোখ খোলো। এই দেখো আমি এবার স্টিলের গিট দিয়ে লুঙ্গি পরে ফেলেছি, এখন আর খোলার কোনো চান্স নেই, দেখো না একবার। কিন্তু শুভ্রার কোনো নড়াচড়া নেই। ডাকতে ডাকতে হঠাৎ ঈশানের চোখ গেল শুভ্রার মুখের দিকে। আহা কি অপূর্ব মায়াবী এক দৃশ্য। চোখ বন্ধ অবস্থায় শুভ্রাকে যেন স্বর্গের কোনো অপ্সরী মনে হচ্ছে। ঈশানের ভেতরের জবরদস্ত তখন কোনো দেশে উধাও হয়ে গেছে, সে নিজেও জানে না। সে এক অদ্ভুত ঘরের বশবর্তী হয়ে ধীরে ধীরে নিজের মুখটা শুভ্রার মুখের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তখন শুভ্রার নাকে আছড়ে পড়ছে। ঈশান একদম আবেশে শুভ্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর সেই ছোঁয়া নামিয়ে আনলো শুভ্রার গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁটে।
এক মুহূর্তের সেই উষ্ণ ছোঁয়ায় ঈশানের হৃৎপিণ্ডটা যেন লাফালাফি শুরু করে। ঈশান নিজেকে সামলে নিয়ে 1 সেকেন্ডও দেরি করল না, দ্রুত ওয়াশরুম থেকে অঞ্জলি ভরে পানি এনে শুভ্রার মুখে ছিটা দিল। পানি ঝাপটা লাগতেই শুভ্রা কপাল কুঁচকে পিট করে চোখ খুলল। সামনে ঈশানকে দেখতেই তার সেই লুঙ্গি পতনের দৃশ্যটা চোখের সামনে মুভির মতো ভেসে উঠল। সে একবার ঈশানের মুখের দিকে তাকালো, আর একবার ওর কোমরের দিকে তাকে নিশ্চিত হলো যে জিনিসটা এবার জায়গা মতো আছে কিনা। শুভ্রার গাল দুটো মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল। সে অদ্ভুত এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান একদম গম্ভীর মুখে দম্ভের সাথে বলল, তাকানোর কিছু নেই, দেখার সুযোগ বারবার আসে না, একবার যেটা দেখেছো নেক্সট টাইম দেখার আশা করো না, এটাকে বোনাস হিসেবে ধরে নাও। শুভ্রা লজ্জায় আর রাগে একদম স্থির হয়ে উঠল। সে বিছানায় উঠে বসে দাঁতে দাঁত চেপে বলল, স্থি, কি অসভ্য আপনি, কি বলছেন এসব? আমি কেন দেখতে যাব? বরং আপনার লজ্জা থাকা উচিত। এত কিছুর পরেও আপনি আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছেন? ঈশান এবার বুক টান টান করে এক পা এগিয়ে দিয়ে বেশ ভাব নিয়ে বলল, এই যে পা দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ না, আর রইল লুঙ্গি খোলা, এতে আমার কি করার আছে বলো? লুঙ্গি কি আর ব্রেক কষা গাড়ি যে আমি কন্ট্রোল করব? আমি লুঙ্গি পরে অভ্যস্ত না, হুট করে পড়েছি, তাই ওটা নিজের রাস্তা মেপে নিচে নেমে গেছে। শুভ্রা এবার ঠোঁট কামড়ে ধরে কোনো মতে নিজের হাসি সামলানোর চেষ্টা করলো। সে হাসতে হাসতে বাঁকা চোখে তাকে বলল, আমার সামনে না খুলে যদি মাঝ রাস্তায় এই কাণ্ড হতো তখনও কি আপনি লুঙ্গি মাটিতে ফেলে রেখে পাবলিককে ভাষণ দিতেন? না, আমার কি করার বলেন ভাই, লুঙ্গি পরে আমি অভ্যস্ত না, এটা কি আমার দোষ? ঈশান এবার একটু কাঁচুমুচু হয়ে গেল। সে মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় এমন হলে তো পাবলিক তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেললো। সে তবুও ইজ্জত বাঁচানোর শেষ চেষ্টা করে বলল, আরে রাস্তায় খুললে তো অন্য ব্যাপার, ওখানে তো পাবলিক থাকবে, তখন লুঙ্গি কাঁধে নিয়ে দৌড় দিতাম, কিন্তু এখানে তো তুমি আর আমি, ভাবলাম দেখেই যখন ফেলেছ তখন আর তাড়াহুড়ো করে ইজ্জত টানার কি দরকার, যা হয়ে গেছে তো গেছেই। শুভ্রা 2 হাত দিয়ে মুখ চেপে হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আপনি যান এখান থেকে, প্লিজ দয়া করে এখান থেকে যান। ঈশান বেশ একটা ভাব নিয়ে বলল, আচ্ছা। বলে ঈশান বীর দর্পে ঘুরে দরজার দিকে হাঁটা দিল, কিন্তু 2 কদম যেতে না যেতে বেঈমান লুঙ্গিটা আবারও পিছলে নিচের দিকে নামতে শুরু করলো। একদম শেষ মুহূর্তে ঈশান কোনো মতে খপ করে ওটা ধরে ফেলল। পেছন থেকে শুভ্রা পুরো দৃশ্যটা দেখে এবার হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। হাসির চোটে তার দম বন্ধ হওয়ার জোগাড়। ঈশান লুঙ্গিটা কোমরে শক্ত করে খামচে ধরে রাগে আর অপমানে নীল হয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আরে কুলাঙ্গার, তোর কি ইজ্জতের কোনো দাম নেই? তুই কি আমাকে আজ সবার সামনে উলঙ্গ করেই ছাড়বি? এই তুই কি কোনো কাপড়ের গুদাম থেকে জন্ম নিয়েছিস নাকি বেঈমানের বস্তা থেকে? তোকে দিয়ে কি আমি শেষে ঘর মোছার ন্যাকড়া বানাবো? পিশাস লুঙ্গি, সি সি সি, তোকে পরার চেয়ে কচুর পাতা লজ্জা ঢাকাও অনেক ভালো ছিল। শুভ্র ভেজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে ওয়াশরুম থেকে বের হলো। রিদি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে সে রুমে আসতে একদম থমকে গেল। শুভ্রের পরনে কেবল একটা নীল রঙের লুঙ্গি আর উদাম গা। সুঠাম সেই শরীরের খাঁজে খাঁজে বৃষ্টির পানি সিকসিক করছে, চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে বুকের উপর দিয়ে নিচে নামছে। শুভ্রকে এমন ঘরোয়া আর তীব্র পুরুষালী রূপে দেখে রিদি যেন পাথরের মতো জমে গেল। তাকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় রিদির প্রতিচ্ছবি দেখে সে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, মাছি ঢুকে যাবে, মাউথ ক্লোজ করো। রিদি সম্বিত ফিরে পেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় তার গাল দুটো মুহূর্তেই আপেলের মতো লাল হয়ে উঠল। সে কোনো কথা না বলে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে শুভ্র পেছন থেকে ভারী গলায় বলল, কই যাস? রিদি দাঁড়িয়ে পড়ল, কিন্তু পেছন ফিরল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, নিচে। শুভ্র এবার রিদির একদম পেছনে এসে দাঁড়ালো। শুভ্রের শরীরের সেই ভেজা সোঁদা ঘ্রাণ আর বৃষ্টির শীতল আবেশ রিদির স্নায়ুতে নেশার মতো আছড়ে পড়ল। শুভ্র রিদির খুব কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টেবিলের উপর শপিং ব্যাগ রেখেছি, ওইটা সকালে খুলিস। রিদি কৌতূহলী হয়ে টেবিলের দিকে তাকালো, দেখলো সত্যি টিয়া কালারের একটা শপিং ব্যাগ রাখা। সে মৃদু স্বরে বলল, এখন খুলি। শুভ্র একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, নো, সকালে, এখন আমার মাথা ব্যথা করছে, টিপে দে।
হৃদি আমতা আমতা করে কাঁপা গলায় বলল, আমি? শুভ্র এবার হৃদির দিকে ঘুরে সরাসরি ওর চোখের গভীরে তাকালো। তার চোখে তখন এক আবেশ মাখা কৃতিত্ব। সে হৃদির চুলের ঘ্রাণ নিয়ে একটু নেশাতুর গলায় বলল, ইয়েস ম্যাডাম, আপনি বেশি কথা না বলে চুপচাপ বিছানায় আয়। শুভ্র বিছানায় গিয়ে স্থিত হয়ে শুলো। হৃদির দিকে তাকিয়ে তার গম্ভীর আবেশ মাখা গলায় বলল, কাম হেয়ার। হৃদি কোনো কথা না বলে চুপচাপ বিছানার কাছে এসে শুভ্রর পাশে বসল। সে নিজের ভেতরের অস্থিরতা সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে শুভ্রের চওড়া কপালে 2 হাত রাখল। তারপর খুব নরমভাবে টিপতে শুরু করলো। শুভ্র এক বুক প্রশান্তি নিয়ে আরামে চোখ বন্ধ করল। রুমের ভেতর এসি চলার মৃদু শব্দ আর হৃদির হাতের সেই মায়াবী ছোঁয়া। কিছুক্ষণের মধ্যেই শুভ্রের নিঃশ্বাস ভারী আর গভীর হতে থাকলো। বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ টিপ দেওয়ার পর হৃদি হাত থামিয়ে শুভ্রের মুখের দিকে তাকালো। শুভ্র ততক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। হৃদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। ইস, ঘুমন্ত অবস্থায় মানুষটাকে ঠিক কত বাচ্চার মতো লাগে, একদম যেন দুধে ভাতে কোনো শিশু। অথচ জেগে থাকলে এই লোকটাই ঝালমরিচ, বিন্দু মরিচ। হৃদির মনে আবারও সেই অবাধ্য ইচ্ছাটা জেগে উঠল। তার খুব ইচ্ছে করছে শুভ্রের কপালে একটা চুমু খেতে, নাকটা একটু ছুঁয়ে দিতে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। খুব সাবধানে মুখটা নামিয়ে অতি যত্নে শুভ্রের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর পিচ্ছি বাচ্চাদের মতো শুভ্রের নাকটা আলতো করে টিপ দিয়ে আদুরে গলায় বলতে লাগলো, ওলে বাবুটা, তুমি এখন ঘুমাচ্ছ? ইস, কি ঘুম! ঘুমালে তোমাকে আলো কত কিউট লাগে তুমি কি জানো, মুস্কু একটা। হৃদি নিজের মনেই মুস্কি হাসলো। তারপর শুভ্রের কানের একদম কাছে মুখ নিয়ে খুব সন্তর্পণে ফিসফিস করে বলল, এই যে মিস্টার ঘুমন্ত রাজকুমার, শুনছেন? ভালোবাসি, আই লাভ ইউ বলে হৃদি চোরের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই ঘটল অঘটন। শুভ্র যেন ওত পেতেই ছিল। হৃদি এক পা বাড়াতেই শুভ্র বিদ্যুতের গতিতে হৃদির ওড়না ধরে এক হ্যাঁচকা টান দিল। হৃদি সামলাতে না পেরে ছিটকে এসে সোজা শুভ্রের প্রশস্ত বুকের ওপর আশ্রয় পড়ল। শুভ্র শক্ত 2 হাতে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলল। হৃদি ভয়ে আর বিষয়ে থরথর করে কাঁপছে। শুভ্র চোখ খুলে তাকাতেই দেখল হৃদির সেই লজ্জায় রাঙা মুখটা। শুভ্র বাঁকা হাসি দিয়ে নেশাতুর গলায় বলল, ওলে বাবুটা বুঝি এখন ধরা খেলে গেল। আই হার্ট এভরিথিং সুইট হার্ট, পাগল করে দিলি তুই আমাকে। এখন আমি বাসন না করে তো ছাড়ছি না। উফ, ছাড়ুন অসভ্য। শুভ্র এক ঝটকায় হৃদিকে নিজের বুকের ওপর থেকে নামিয়ে নিজে হৃদির ওপর উঠে পড়ল। 2 হাত বিছানার সাথে লক করে দিয়ে হৃদির পালানোর সব পথ বন্ধ করে দিল। শুভ্রর ভেজা চুল থেকে এক ফোঁটা পানি টুপ করে এসে হৃদির কপালে বা গাল ভেয়ে তারপর পড়ল। শুভ্র বাঁকা হেসে একদম ফিসফিস করে বলল, কেন এখন বাবুটা এমন কই মাছের মতো ছটফট করছে কেন? একটু আগে তো খুব ভালোই আমার ঘুমের সুযোগ নিচ্ছিলি। হৃদির দম আটকে যাওয়ার উপক্রম। শুভ্রের চওড়া সুঠাম শরীরের নিচে তার এই রোগা পাতলা শরীরটা যেন একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। শুভ্রর উদাম বুকের তপ্ত আর ভেজা শরীরের সুবাস তাকে পুরো অবশ করে দিচ্ছে। সে শুভ্রের তীব্র চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলল, দেখুন আমি শুধু একটু দুষ্টুমি করেছি, প্লিজ ছেড়ে দিন, আর করব না। শুভ্র হৃদির মুখের একদম কাছে নেমে এলো। তাদের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। সে হৃদির ওষ্ঠাধরের দিকে অপলক তাকিয়ে খুব নিচু আর ভারী গলায় স্বরে বলল, তাহলে আমিও একটু দুষ্টুমি করি, লেটস হ্যাভ এ ফান। বলে শুভ্র নিজের শক্ত দাড়ি ভরা গালটা হৃদির নরম তুলতুলে গালে আলতা করে ঘষতে লাগলো। শুভ্রের গালের স্পর্শ আর ভেজা ত্বকের হিল্লোলে হৃদি একদম শিউরে উঠে কই মাছের মতো ছটফট করতে লাগলো। শুভ্র ওর কানের লতিতে ঠোঁট ছোঁয়াতেই হৃদির পুরো শরীর অবশ হয়ে এলো। শুভ্র ওর চুলে মুখ গুজে ফিসফিস করে বলল, তুই এত সুন্দর কেন হৃদি? দেখলে ইচ্ছে করে নিজের সাথে মিশে নেই। আই জাস্ট কান্ট কন্ট্রোল মাইসেলফ। শুভ্রের এই হঠাৎ বেপরোয়া আর তীব্র স্পর্শ সামলাতে হৃদি রীতিমতো হিমশিম খাচ্ছে। তার বুকটা ড্রামের মতো ধরফর করছে। সে আকুতি ভরা কণ্ঠে কোনো মতে বলল, প্লিজ ছাড়ুন, কেমন জানি লাগছে।
শুভ্র একটু হেসে ওর চোখ বন্ধ চোখের পাতায় একটা গভীর চুমু এঁকে দিয়ে বলল, কেমন লাগছে জান? জানি না, ছাড়ুন। শুভ্র এবার আর কোনো কথা না বলে সরাসরি হৃদির ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সেই মুহূর্তে হৃদি নিজের ভেতরের সব শক্তি হারিয়ে ফেলল। তার ছটফটানি একদম এক নিমিষে থেমে গেল। শুভ্র হৃদির নরম ঘাড়ে ছোট ছোট তৃষ্ণার্ত চুমু খেতে লাগলো। প্রতিটি চুম্বনে যেন এক জনমের হাহাকার গভীর ভালোবাসা মিশে ছিল। শুভ্রের এই মাতাল করা স্পর্শে হৃদি যেন কোনো এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। শুভ্র চুমু খেতে খেতে হৃদির ঘাড়ে নাক ঘষে আলতো হেসে পরম আবেশে নেশালো কণ্ঠে বলল, এরকম দুষ্টুমি আমার সাথে করিস না পাগলি। বুকে আগুন ধরে যায়, তখন সেই আগুন নেভাতে ইচ্ছে করে, কিন্তু সে আগুন নেভাতে গেলে তোর কষ্ট হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমি চাই না আমার এই পিচ্চি বউটাকে কষ্ট দিতে। বলে শুভ্র এক ঝটকায় হৃদির ওপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক বুক লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের উত্তাল উন্মাদনাকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর বা হাত দিয়ে ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে বলল, নিচে আয়। রাতের খাওয়া দাওয়া শেষে সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী, শুভ্র, ঈশান আর শুভ্রা সবাই বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতে হৃদির মনটা মুহূর্তেই কেমন যেন ফাঁকা হয়ে গেল। পুরো বাড়িটা হঠাৎ একদম শান্ত, নিঝুম। সে ধীর পায়ে রুমে এসে বিছানার এক কোণে চুপচাপ বসল। শরীরে এখনও শুভ্রের সেই উত্তপ্ত বেপরোয়া সোয়ার রেশ রয়ে গেছে। সে আর চোখে চারপাশটা তাকালো, কেমন যেন নিজেকে খুব একা একা লাগছে। একটা অদ্ভুত হাহাকার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। সে আর বিছানায় বসে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা বাতাস ওর চুলগুলো ছুঁয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতরের ছটফটানিটা যেন কিছুতেই কমছে না। কিছুক্ষণ ওখানে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে সে আবার রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম সে তো আজ হৃদির চোখে ধরা দেবে না বলে কসম খেয়েছে। বিছানায় শুয়ে সে অনবরত ছটফট করতে লাগলো। একবার এপাশ ওপাশ করছে তো পরক্ষণেই বালিশটা বুকে জড়িয়ে ধরছে। এভাবে ছটফট করতে করতে ঘড়ির কাঁটায় একটা পুরো ঘন্টা কেটে গেল, তাও চোখে ঘুমের বিন্দুমাত্র আভাস নেই। মনের গভীরের অবুঝ ইচ্ছেটা বারবার চিৎকার করে বলছে আবারও শুভ্রের কাছে যেতে, তার ওই শক্ত বুকের মাঝে মুখ লুকাতে। হঠাৎ করে নিস্তব্ধ ঘরটাকে কাঁপিয়ে হৃদির বালিশের পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। এই মাঝরাতে আকস্মিক শব্দে হৃদি চমকে উঠল। সে ধরফর করে উঠে বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র কল দিয়েছে। হৃদি ফোনের সময়টার দিকে তাকিয়ে যার পার নেই অবাক হলো। রাত তখন 2:45, ঘড়িতে 2:44 বাজে। আর এই এত রাতে শুভ্র তাকে কল দিচ্ছে। হৃদি আর এক সেকেন্ডও দেরি না করে কাঁপা কাঁপা আঙ্গুলে ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। ওপাশ থেকে কোনো কথা ভেসে এলো না, কেবল শুভ্রের ভারী আর ঘন নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। হৃদিও মুখে কোনো শব্দ করলো না। দুজনে একদম চুপচাপ, ফোনের এপার ওপার শুধু দুজনের তপ্ত আর অস্থির নিঃশ্বাসের শব্দ আছড়ে পড়ছে, যা নীরবাই এক অপরিসীম আকুলতার কথা জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই গভীর নীরবতায় কাটার পর শুভ্র ওপাশ থেকে একটা লম্বা শ্বাস টেনে ঘুম ঘুম জড়ানো কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, আমার ঘুম একদম হারাম করে দিছিস তুই। সামনে পেলে কানের নিচে কয়টা দিব তোর। হৃদি একদম আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, আজব লোক, আমি আবার কি করলাম? শুভ্র ওপাশ থেকে একটা নেশাতুর ভাঙা গলায় ফিসফিস করে বলল, আমার 28 বছরের জমানো সব কন্ট্রোলের তালা তুই খুলে দিছিস। আই জাস্ট লস্ট মাই সেলফ কন্ট্রোল। আমি তোর নেশায় এমনভাবে মাতাল হয়ে গেছি যে চাবিটা কোথায় হারিয়ে ফেলেছি নিজেও জানি না, যার জন্য আর কোনোভাবে মনের তালা মারতে পারছি না। শুভ্রের মুখের এই কথাগুলো তীরের মতো এসে হৃদির বুকে বিঁধল। তার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সে যেন এক অসম্পূর্ণ নতুন শুভ্রকে আবিষ্কার করেছে, যে লোকটা সবসময় পাথরের মতো গম্ভীর, অতিরিক্ত সিরিয়াস আর ধরা ছোঁয়ার বাইরে থাকে। সেই লোকটা মুখে এমন বেসামাল ভালোবাসা আচ্ছন্ন কথা হৃদির জন্য সত্যি অবিশ্বাস্য। হৃদি যখন এই ভাবনার জালে ডুবে আছে,
ঠিক তখনই ওপাশ থেকে শুভ্র আরো গভীর এক আবেশের ঘরে ডেকে বলল, ওই রিদি। রিদি নিজের কাঁপন সামলে নিয়ে খুব মৃদু স্বরে বলল, চলে আয় না আমার কাছে, আই কান টেক ইট এনিমোর। নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছি না। শুভ্রের এই আকুলতায় হৃদি স্তব্ধ হয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে চুপ করে রইল। শুভ্র উপাস থেকে তার নীরবতা টের পেয়ে আবার একটু আদুরে গলা বলল, এই পাগলি, কথা বলিস না কেন? হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে বলল, কি বলবো, অনেক রাত হয়েছে, এবার ঘুমান। শুভ্র উপাস থেকে আবার একটা লম্বা গরম শ্বাস টানল। তারপর নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে ঘুম জড়ানো বুধ হওয়া কণ্ঠে গুনগুন করে উঠল, কি এক নেশা ধরালি রে পাগলি, একটু ঘুমাতেও পারছি না, শুধু তোর কথাই মনে পড়ছে, মিস করছি তোকে ভীষণ। এরপর হঠাৎ একদম সোজাসুজি আর বেপরোয়া গলায় বলল, আমার ঘুম হারাম করেছিস না, একবার শুধু বিয়েটা হতে দে, তোকে নিয়ে বাসার ঘরে ঢুকে একটানা 3 দিন দরজাই খুলব না। শুভ্রর এমন অকপটে বলা খোলামেলা কথা শুনে হৃদির ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল। সে ফোনটা শক্ত করে ধরে আমতা আমতা করে বলল, কেমন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। শুভ্র উপাস থেকে একটু হাসল। সে হাসিতে এক অদ্ভুত মাদকতা। সে অবাধ্য গলায় বলল, হয়ে যাচ্ছি না, অলরেডি হয়ে গেছি। আর এটা তুই বানিয়েছিস, এমন এক নেশা ধরিয়েছিস তুই আমার বুকে, তোকে স্যার এখন আর কিছু ভালো লাগে না। হৃদয় আবার চুপ করে রইল। তার বুকের ভেতর তখন যেন একটা পুরো ঝড় বয়ে যাচ্ছে। হৃদয় স্পন্দনের আওয়াজটা সে নিজেই শুনতে পাচ্ছে। শুভ্র এপাশ থেকে একদম ফিসফিস করে যেন হৃদির খুব কাছে এসে ডাকলো, হৃদি। শুভ্র গভীর এক আকুলতা নিয়ে বলল, তোকে ভীষণভাবে আদর করতে ইচ্ছে করছে। হৃদি নিজের ওপর জোর করে নিয়ন্ত্রণে কাঁপা গলায় বলল, অনেক রাত হয়েছে, এবার প্লিজ ঘুমান। শুভ্র বাচ্চাদের মতো আবদারে সুরে বলল, চুমু দে, তাহলে ঘুমিয়ে যাব। হৃদি চরম বিষয়ে চোখ গোল গোল করে বলল, চুমু? চুমু কিভাবে দেব? ফোনে দিবি লম্বা করে। হৃদি লজ্জায় বালিশে মুখ গুজে বলল, পারবো না। শুভ্রের কণ্ঠস্বর এবার আচমকা একটু গম্ভীর আর চড়া শোনালো, আসবো? হৃদি ঘাবড়ে গিয়ে বলল, কোথায়? তোর কাছে। হৃদি বিছানায় উঠে বসলো, বলল, পাগল হয়েছেন? শুধু তোর জন্য, এখন জলদি চুমু দে, নইলে সত্যি সত্যি আমি এখনই গাড়ি নিয়ে চলে আসবো। তখন শুধু চুমু না, সবকিছুই করে ফেলবো। হৃদি কয়েক মুহূর্তে একদম নিশ্চুপ হয়ে রইল। সে খুব ভালো করেই জানে এই লোকটা কতটা জেদি আর একরোখা। মুখে যখন বলেছে, তখন সত্যি সত্যি এই মাঝ রাস্তায় গাড়ি ছুটিয়ে চলে আসা শুভ্রের পক্ষে কোনো ব্যাপারই না। সে আর কোনো ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি করে বলল, শুনুন। ওপাশ থেকে শুভ্র একদম চড়া আর দাবিদার গলায় বলল, কি চুমু দিবি? কিন্তু তুই এত লেট করছিস, এখন একটা না দুটো চুমু দিতে হবে। হৃদি চোখ কপালে তুলে বলল, কি? হ্যাঁ, যত সেকেন্ড দেরি হবে তত করে চুমুর সংখ্যা বাড়বে। জাস্ট কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন আর দেরি না করে চুমু দে, ফাস্ট ফাস্ট। শুভ্রের এমন ছেলে মানুষই, অথচ তীব্র হুমকিতে হৃদি আর 1 সেকেন্ডও ভাবার সময় পেল না। সে লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফোনটা একদম ঠোঁটের কাছে চেপে ধরলো। তারপর নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে মিষ্টি করে শব্দ করে চুমু দিল। ফোনে হৃদির সেই কাঁপা কাঁপা ঠোঁটের গভীর ছোঁয়া পেতেই ওপাশে শুভ্রের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের সবটুকু আকুলতা উজাড় করে ওপাশ থেকে সেও ফোনটাতে গভীর করে চুমু দিয়ে অবশ গলায় বলল, আমার নেশালো বউ, এবার শান্তিতে ঘুমা, গুড নাইট, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে যেতে হৃদি ফোনটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে খিলখিল করে হেসে উঠল। সত্যি লোকটা দিন দিন কেমন যেন মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই অসভ্য পুরুষটা যে তার নিজের ঘুম হারাম করার পাশাপাশি হৃদির চোখের ঘুমটাও কেড়ে নিয়ে গেল, সেই খেয়াল কি তার আছে? এখন তো এ জন্মে আর চোখে ঘুম আসবে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে করতে আর মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কখন যে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল, সে নিজেও জানে না। সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা কড়া রোদটা হৃদির চোখে পড়তেই তার ঘুমটা ভাঙল। ধর্মর করে উঠে বসে ফোনের দিকে তাকাতেই তার তো আত্মারাম
খাঁচা ছাড়া। 9টা বেজে গেছে, সকালের এতগুলো সময় যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তা ভাবতেই হৃদি কপালে হাত দিল। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটা টোন করে কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে হৃদির চোখ কপালে ওঠার জোগাড়। হোয়াটসঅ্যাপে শুভ্র মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, গুড মর্নিং আমার স্বপ্নের মহারানী। এত ভোরে শুভ্রর এমন মিষ্টি মেসেজ পেয়ে হৃদির গাল দুটো লাজুক হয়ে রাঙা হয়ে উঠল। লোকটা দিন দিন বড্ড রোমান্টিক হয়ে যাচ্ছে। সে একগাল হেসে টাইপ করলো, গুড মর্নিং। পাঠানোর সাথে সাথে ওপাশ থেকে একটা ছবি এলো। ছবিতে শুভ্র জিভ বের করে একটা অদ্ভুত স্টাইল করে আছে। হৃদি খিলখিল করে হেসে উঠল। নিজেকে সামলাতে না পেরে সে নিজেও জিভ বের করে একটা ছবি তুলে শুভ্রর চ্যাটে পাঠিয়ে দিল। কিন্তু দুষ্টু শুভ্র কি আর ছেড়ে দেওয়ার পাত্র? হৃদির পাঠানো ছবির উপর সাথে সাথে সে একটা হা হা রিয়াকশন দিয়ে বসল। হৃদি ফোনটা হাতে নিয়ে কিছুটা রেগেই গেল। মনে মনে ভাবল, কি অসভ্য, আমার ছবি দেখে হাসি পায়। জেদ চেপে গেল তার। তাই সেও পাল্টা শুভ্রর ছবিতে একটা হা হা রিয়াকশন দিয়ে দিল। ঠিক তখনই শুভ্রর থেকে আরেকটা ছবি এলো। ছবিটা দেখে হৃদির হাসি যেন বাঁধ ভাঙল। শুভ্র চোখ মারার ভঙ্গিতে টিপে আছে। মেয়েলি আদলে দুহাতের আঙুল কানের পাশে ভি সাইন করে ধরা, আর নাকের ওপর বিড়ালের গোফের ফিল্টার। এমন একটা কিউট আর হাস্যকর লুকে শুভ্রকে আগে কখনো দেখেনি হৃদি। কিন্তু চমকটা তখনও বাকি ছিল। ঠিক পর মুহূর্তে আরেকটা ছবি এলো। শুভ্র ফোনটা নাকের ডগায় একদম কাছে ধরে টেরা চোখ করে অদ্ভুত এক হাবা গোহবা মুখভঙ্গি করে আছে। এই ছবিটা দেখে হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে পেটে হাত দিয়ে খিলখিল করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। হাসতে হাসতে ওর চোখে জল চলে এলো। বিছানার চাদরটা এলোমেলো হয়ে গেল, কিন্তু হৃদির হাসির তো থামার নাম নেই। শুভ্রর এই পাগলামি ভরা দুষ্টুমিগুলো হৃদির সকালটাকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিল। হাসতে হাসতে হৃদির দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। হৃদি হাসির তোর সামলে নিয়ে দেখল শুভ্র ভিডিও কলে দিয়েছে ভিডিও কল। হৃদি হাতটা যেন থরথর করে কাঁপছে, ধরবে কি ধরবে না। পরক্ষণে সাহস সঞ্চয় করে সে কলটা রিসিভ করলো, কিন্তু আঙুল দিয়ে ক্যামেরার লেন্সটা চেপে ধরল। চুলের যা ছিঁড়ি, শুভ্র যদি এই অবস্থায় তাকে দেখে তবে তো মান সম্মান বলতে কিছু আর অবশিষ্ট থাকবে না। স্ক্রিনে শুভ্রকে দেখা যাচ্ছে সে বালিশে মাথা রেখে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ঘুমের রেশ। হৃদি অপলক তাকিয়ে রইল সেই চেনা মুখটার দিকে। শুভ্র আধো ঘুমে কিন্তু রাগী গলায় বলে উঠল, এই বেয়াদব, ক্যামেরা থেকে হাত সরা, সামনে আয়। হৃদি লজ্জা আর সংকোচে মিনমিন করে বলল, না, সামনে যাওয়া যাবে না। শুভ্র এবার চোখ পাকে ধমক দিল, ঘুষি মেরে নাক ফাটিয়ে দিমু, সামনে বলছি কুত্তার বাচ্চা। হৃদির কিছুটা আমতা আমতা করে বলল, আমি ফ্রেশ হইনি, মাত্র ঘুম থেকে উঠলাম। শুভ্র আলসামি মাখা গলায় প্রশ্ন করলো, তো? হৃদি নিজের অবস্থা বুঝিয়ে বলার চেষ্টা করলো, এই অবস্থায় কিভাবে সামনে যাব? শুভ্র গম্ভীর গলায় বলে উঠল, তো কিছু বুঝি না, সামনে আয়, দেখবো তোকে। হৃদি দোটানায় পড়ে জিজ্ঞেস করলো, আসতেই হবে? শুভ্র এক কথায় উত্তর দিল, কুইক। হৃদি কোনো মতে এক হাত দিয়ে জট পাকানো চুলগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। এরপর কাঁপা কাঁপা হাতে ক্যামেরার লেন্স থেকে আঙুলটা সরিয়ে নিল, কিন্তু লজ্জা আর সংকোচে চোখ নামিয়ে রাখল। শুভ্র অনেকক্ষণ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় প্রশ্ন করল, কালকে যে শপিং ব্যাগ দিয়েছি খুলেছিস? হৃদি মাথা নেড়ে না সূচক জবাব দিল। শুভ্র নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা, খুলে দেখিস, আর ভেতরে যা পাবি তা পরে বিকেলে রেডি থাকবি, আমি নিতে আসব। হৃদি এবার ক্যামেরার দিকে সরাসরি তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, কোথাও যাব নাকি? শুভ্র ক্যামেরাটা নিজের মুখের সামনে আরও একটু কাছে আনলো, বা হাত দিয়ে কপালের অবাধ্য চুলগুলো পেছনে ঠেলে দিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, সেটা স্পেশাল, এখন বলা যাবে না।
রিদি মিনমিন করে বলল আচ্ছা। সে আর কথা বাড়ালো না, কিন্তু শুভ্র কি আর ছাড়ার পাত্র? সে দুষ্টুমি ভরা গলায় আদেশ করলো গুড, আর শোন, একটা চুমু দে। রিদি চোখ বড় বড় করে অবাক হর ভান করে বলল কি আবার? শুভ্র ভুরু নাচিয়ে ঠান্ডা গলায় বলল আবার মানে আমার যখন ইচ্ছে চুমু চাইবো, চুমু খাবো, বিনিময়ে তোকে খেয়ে ফেলবো, তাতে তোর কি? কথাটি শুনে রিদির যেন হুঁশ হারিয়ে ফেলল। লজ্জার মাথাকে সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল আমার মানে কি? আপনি আমাকে খাবেন আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমিও খেয়ে দেব। শুভ্র এক মুহূর্ত দেরি না করে দুষ্টু হাসিতে বলে উঠল আয় তাহলে, আমি তোকে খাবো, তুই আমাকে খাবি, দেখি কে বেশি খেতে পারে। রিদি নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তেই লজ্জায় টকটকে লাল হয়ে গেল। নিজের বলা কথাগুলো মনে পড়তেই তার কেমন যেন অস্বস্তি লাগছে। সে কোনো মতে বলল অসভ্য, রাখলাম এখন। শুভ্র নাছরবান্দা, সে বায়না ধরে বসে রইল। আগে চুমু দে। রিদি ঢোক গিলে বলল পারবো না বলেছি না। শুভ্র আবার জেদ ধরল দে না। রিদি না সূচক মাথা নাড়ল। শুভ্র একদম নরম গলায় মিনতি করে তারপর বলল প্লিজ যান। শুভ্রের এই অদ্ভুত অনুরোধে রিদির বুকের ভেতর কেমন যেন মায়া মায়া ভাব খেলা করে গেল। সে আর দ্বিমত করল না, মুহূর্তের সব লজ্জা একপাশে সরিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে দ্রুত ফোনের ক্যামেরায় সশব্দে দুটো চুমু দিয়ে দিল। তারপরে এক সেকেন্ডও দেরি না করে হন্তদন্ত হয়ে ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো। তার মনে হচ্ছে যেন মাত্রই সে কোনো একটা বড় বিশ্বযুদ্ধ জিতে এসেছে। এদিকে শুভ্র ছাদের দিকে চেয়ে মুচকি হেসে এত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার মনোমোহনীকে পাওয়ার পথে সে আজ সার্থক। হুট করে দরজার কাছে পুরুষালী কণ্ঠস্বর শুনে তার ঘোর কাটল। তাকে দেখল তুর্য আর রিফাত দাঁড়িয়ে আছে, দুটোরই চোখে আগুনের মতো রাগ। শুভ্র শীত হয়ে শুয়েই উদাস গলায় বলল হঠাৎ তোরা ভেতরে আয়। তুর্য রাগী পায়ে এগিয়ে এসে তেরে গিয়ে বলল কেন আসতে পারি না? লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানবো না? নিজেকে কি ভাবিস তুই? শুভ্র নির্বিকার ভঙ্গিতে বলল তোদের কে বলেছে আমি লুকিয়ে বিয়ে করেছি? বিয়ের এখন অনেক দেরি, সময় হলেই তোরা খবর পেয়ে যেতিস। রিফাত শুভ্রের পাশে ধাপ করে বসে পড়ে খোঁচা দিয়ে বলল ও তাহলে আমরা অতিথি, তোর বন্ধু না? বিয়ের আগে কার্ড দিবি, আমরা এসে চুপচাপ দাঁত খেয়ে চলে যাবো, তাই না? শুভ্র স্বাভাবিক গলায় বলল কথাটা মন্দ বলিস নাই। তুর্য আর ধৈর্য ধরতে পারল না, গর্জে উঠে বলল তার মানে তুই বলতে চাইছিস আমরা অতিথি? রিফাত ধরকে আমাদের না জেনে বিয়ে করা, দ্বারা করাচ্ছি তোকে বিয়ে করা। মুহূর্তের মধ্যে রিফাত আর তুর্য ঝাঁপিয়ে পড়ে শুভ্রের পরনের লুঙ্গিটা টেনে ধরল। কাল রাতে ভীষণ ক্লান্ত থাকায় শুভ্র লুঙ্গি পরেই শুয়ে পড়েছিল। আকস্মিক এই আক্রমণে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দুই হাত দিয়ে প্রাণপণে লুঙ্গি খামছে ধরে রইল। ঠিক এই টানা হেঁচড়ার মাঝেই ঈশান রুমে ঢুকলো। দৃশ্যটা দেখে সে পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিয়ে বলল আরে বাহ, সিনেমা চলছে দেখি। তা এই সিনেমার ভিডিও না করলে টাকার থেকেও বড় মিস। শুভ্র রাগে লজ্জায় চিৎকার করে উঠল দেখ ভালো হচ্ছে না, লুঙ্গি স্যার বলছি। রিফাত লুঙ্গির গিট ধরে আরো জোরে জোরে টানতে টানতে বলল ব্যাপার কি বলতো? শুভ্রার কাছে শুনলাম রিদি নাকি তোর জন্য বিষ খেয়েছিল আর তুইও নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছিলি। শালে এত কিছু হয়ে গেছে আর আমরা জানলাম না, আজকে তোরে খাইছি। শুভ্র ঠোঁট কামড়ে রাগে গজ গজ করে বলল এই হালার ঘরে হালা, লুঙ্গি স্যার বলতাছি। শুভ্রর গগনবিদারী চিৎকারে মনে হচ্ছে ছাদের পলেস্তারা খসে পড়বে, কিন্তু রিফাত নাছরবান্দা সে শুভ্রর লুঙ্গির গিটটাকে যেন জীবনের শেষ সম্বল মনে করে ধরে হাঁস কাটান মারছে। রিফাত দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল আরে শালা এত ভাব নিস কেন বলতো? আজকে তোর এই নিচের রহস্য উদ্ঘাটন করে আমি ইতিহাস লিখব। দেখি তো রিদি ভাবি কি দেখে তোর প্রেমে পাগল হলো। পাশ থেকে তুর্য শুভ্রর এক পা বগলে চেপে ধরে রীতিমতো কুস্তি লড়ছে। সে হাঁপাতে হাঁপাতে রিফাতকে বলল রিফাত টান দে জোরে, মনে হচ্ছে ভেতরে কোনো মেমোরি কার্ড লুকানো আছে। এই শালার নিচের রহস্যটা আজকে পাংচার করেই ছাড়ব। শুভ্র বিছানার উপর জ্যান্ত কই মাছের মতো লাফালাফি করতে করতে এবার দাঁতে দাঁত চেপে গর্জালো এই স্টুপিড, মার না খেতে চাইলে স্যার বলছি, তোদের কি ডিকশনারিতে ম্যানার্স বলতে কিছু নাই রে হারামি?
ঈশান এক কোণায় দাঁড়িয়ে খুব ভক্তি ভরে ফোনের স্টেবিলাইজার অন করে ভিডিও করছে। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, বস আপনি একদম অস্থির লাফাচ্ছেন, আপনি শুধু একবার ক্যামেরার দিকে তাকে হাত নাড়ুন। রিদি ম্যাম যখন আপনার এই লুঙ্গি মার্শাল আর্ট দেখবে তখন সে খুশিতে আপনাকে ব্লক করে দিবে। শুভ্র এবার ঈশানের দিকে রাগি চোখে তাকে চিৎকার করে উঠল, ঈশান তুমি কিন্তু লিমিট ক্রস করছো, ফোন সরা বলছি। তুর্য এবার শুভ্রর পেটে এক আঙুলে কড়া করে একটা সুরসুরি দিয়ে বলল, রিফাত গিট প্রায় ঢিলা হয়ে গেছে, শুভ্র শালা আজকে তোর ইজ্জতের বেলুন আমরা আকাশে উড়িয়েই ছাড়ব। শুভ্র এবার রাগে ফুসতে ফুসতে বিছানা খামছে ধরে চিল্লিয়ে উঠল, আরে হালার ঘরে হালা, লুঙ্গি স্যার বলতাছি, তোদের কি জন্মের শখ মিটে গেছে আমার লুঙ্গি নিয়ে রিসার্চ না করে নিজেদের হাফ প্যান্ট সামলাগে। ঈশান খুব নিরিবিলিভাবে ভিডিওর ব্রাইটনেস বাড়তে বাড়তে বলল, বস আপনি প্লিজ কোঅপারেট করুন, আপনি রেগে গেলে ভিডিওটা বেশি ভাইরাল হবে। আমি কিন্তু ক্যাপশন রেডি করে ফেলেছি, বস ও তার নিচে লুকানো রহস্য। শুভ্র এবার আকাশ পাতাল কাঁপিয়ে গর্জল, শালা একটা কথা মনে রাখিস, আজকে আমার লুঙ্গি খুললে কিন্তু তোরা কেউ প্রাণে বাঁচি ফিরবি না। ঈশান তুই যদি এই ভিডিও রিদিকে পাঠাও তবে কালকে তোমাকে সকালে তোমার লাশ বুড়িগঙ্গায় ভাসবে। শালার ঘরে শালারা, তোরা কি মানুষ না কোনো বুনো জানোয়ার। পুরো ঘর তখন হাসির বন্যায় ভাসছে। রিফাত আর তুর্য যেন শুভ্রের ইজ্জতকে ফুটবল বানিয়ে খেলছে, আর শুভ্র তার লাল হয়ে যাওয়া চেহারা নিয়ে লুঙ্গি সামলাতে সামলাতে জান দেবতা লুঙ্গি দেব না স্টাইলে অলিম্পিক লেভেলের লড়াই চালিয়ে যাচ্ছে। শুভ্র বুঝতে পারলো এদের এভাবে ছাড়ানো যাবে না, বুদ্ধির আশ্রয় নিতেই হবে। মুহূর্তের মধ্যে মাথায় বুদ্ধি খেলে গেল তার। সে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আব্বু। সোহান চৌধুরী এসেছে ভেবে রিফাত আর তুর্যর হার্টবিট মিস হওয়ার দশা। তড়িঘড়ি করে শুভ্রর লুঙ্গি ছেড়ে ওরা দুজনেই পেছনের দিকে তাকালো, আর এই ফাঁকে দরজার দিকে তাকিয়ে থাকাটাই ওদের কাল হলো। সুযোগ বুঝে শুভ্র ওদের ওপর জ্যান্ত কই মাছের মতো ঝাঁপিয়ে পড়ল। ডান হাত দিয়ে তুর্যর আর বাম হাত দিয়ে রিফাতের ঘাড়ে এমনভাবে চেপে ধরল যে ওরাও উল্টো হয়ে বিছানায় আছড়ে পড়ল। শুভ্র নিজে ওদের ওপর ভর দিয়ে শরীরটাকে লটকে নিল। নিজের আধিপত্য বজায় রেখে শুভ্র দাঁত কিরমির করে বলল, কি জানি বলছিলি, আমার ইজ্জতের বেলুন আকাশে উড়াবি? তাহলে এবার দেখ তোদের ইজ্জতের জায়গা আমি কোথায় উড়াই। বলেই শুভ্র ঈশানের দিকে রাগি চোখে তাকে গর্জন করল, ঈশান বস তোমাকে আদেশ করেছে এই মুহূর্তে দুজনের প্যান্ট খোলো, যদি না খোলো তাহলে আজ রাতে তোমার নিজের প্যান্ট তোমার ফ্ল্যাটের সামনে পতাকার মতো ঝুলবে। রিফাত নিচ থেকে ধস্তাধস্তি করতে করতে আর্তনাদ করে উঠল, আরে শালা স্যার বলছি। শুভ্রকে আরো শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, তোদের প্যান্ট না খুলে আজ আমি ছাড়ছি না ঈশান, 3 সেকেন্ড সময় দিলাম, মনে রেখো আজ যদি ওদের প্যান্ট না খোলো তবে তোমার নিজের প্যান্ট খোলা নিশ্চিত। ঈশান পড়ল মহাবিপদে। এদিকে শুভ্রর ভয়, অন্যদিকে ওদের দুজনের প্যান্ট খোলার লজ্জা, সব মিলিয়ে সে এখন অথই জলে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে এগিয়ে এলো। রিফাত আর তুর্য পরিস্থিতি বেগতিক দেখে চিৎকার করে বলল, আহ বাঁচাও। রিফাত অনেক চেষ্টা করলো শুভ্রর ইস্পাতের মতো শক্ত বাহু থেকে মুক্ত হতে, কিন্তু শুভ্র এমনভাবে চেপে ধরেছে যে নড়ার কোনো উপায় নেই। রিফাত হাঁপাতে হাঁপাতে অবাক হয়ে বলল, ভাই তুই কি খাস, মানুষের শরীরে এত শক্তি থাকে কিভাবে? তুর্য ব্যথায় কুঁকি উঠে বলল, আমার তো এখন রিদির জন্য চিন্তা হচ্ছে। বেচারি রিদি এত শক্তি সে আদৌ লোড নিতে পারবে তো? শুভ্র ঝাড়ি দিয়ে বলল, চুপ কর শালা লুচ্চা। আসসালামু আলাইকুম। এই পর্বটা পড়ে আমার অনেক হাসি লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আর আজকে রাতে নতুন ভিডিও আসবে, প্লিজ নতুন ভিডিওটাকেও সবাই সাপোর্ট করবেন, কথা দেন। যদি আপনারা এই ভিডিওটাতে রেসপন্স করেন তবে রাতে একটা নতুন ভিডিও দিব বা নতুন গল্প আসবে, কি করবেন তো? আসসালামু আলাইকুম।